কোনো প্রাণী যদি মনুষ্য সভ্যতায় সবথেকে বেশি অবদান রাখে সেটা হয়তো আমাদের বাড়ির সামনে থাকা অথবা বাড়ির ভিতরে থাকা কুকুর, মানে যাদেরকে আমরা সহজে ভালোবেসে ডোগেশ ভাই বলি। কেরালা 2007 একটা কেসে দুটো জার্মান শেফার্ড তারা মারা যায় এবং তাদের ময়নাতদন্তের রিপোর্ট একটা কেসকে সলভ করতে মারাত্মকভাবে সাহায্য করে। 2007 নভেম্বরের 8 তারিখ সেই দিন সকালবেলা কেরালার এক বাড়ির বৌমা যার নাম হচ্ছে শেরিন, সে সকাল 6টার সময় দোতলা থেকে যখন নিচের তলায় আসে সে দেখে নিচের তলায় তার শ্বশুরের রুমের দরজা খোলা এবং সেখানে না লঙ্কা গুঁড়ো এদিক ওদিক ছেটানো আছে। তো তার মনে একটু সন্দেহ হয় যে এই রকম কেন। আগের দিন রাত্রেবেলা যখন খাওয়া দাওয়ার পর তার শ্বশুর ভাস্কর সে তার ঘরে গেছিল, সমস্ত কিছুই তো নর্মাল ছিল, তাহলে এখন এরকম কেন? সে রুমের সামনে যায় এবং সামনে যাওয়া মাত্রই দেখে যে তার শ্বশুর বিছানার উপর শুয়ে আছে। কিন্তু এই শোয়াটা অন্য দিনের মতন ছিল না, এই শোয়াটা ছিল রক্তে ভেজা একটা বিছানার উপর শুয়ে থাকা ভাস্করের বডি। আর শ্বশুরের মাথার উপর কেউ একটা বালিশও রেখে দিয়েছে। এই সমস্ত জিনিস দেখে শেরিন ওখানে প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং তার এই চিৎকার শুনে দোতলায় থাকা তার হাজব্যান্ড বিনু সে রীতিমতন গঙ্গাতে থাকে এবং সে গুঙ্গিয়ে কি বলতে চাইছে সেটা কেউ বুঝতে পারছে না। এর মাঝেই কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে শেরিন দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেখে তাদের বাড়ির হাউস হেল্পার সে এসেছে এবং সে শেরিনকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, এত জোরে চিৎকার করছো কেন? ততক্ষণে বেশ কিছু প্রতিবেশীও ওখানে জড়ো হয়ে গেছে। সবাই মিলে যখন ভিতরে আসে, ভিতরে এসে যখন ভাস্করের রুমটা খোলা দেখে, তারা ওই রুমে গিয়ে সবাই চিৎকার করে বেরিয়ে যায়। তাদের মধ্যে কেউ একটা পুলিশকে ফোন করে দিয়েছিল। পুলিশ খানিকক্ষণের মধ্যেই ওখানে চলে আসে। তারা বডিটা উদ্ধার করে সোজা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই কেসে পুলিশ যখন এই শেরিনকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তুমি কখন কি দেখলে, সেইখানে পুলিশ একটা জিনিস দেখে যে দরজার লক সেটা কিন্তু ভাঙা হয়নি। তাহলে যদি এই বাড়িতে ডাকাতি হয়ে থাকে তাহলে কিভাবে হলো কোনো কিছু না ভেঙে? শেরিনের শ্বশুরের সাথে কারোর কি কোনো শত্রুতা ছিল? সেই ব্যাপারে যখন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয় তখন প্রতিবেশীরা বলে যে শেরিনের শ্বশুর ভাস্কর সে একটা সময় আমেরিকাতে থাকতো, কিন্তু পরবর্তী সময় আমেরিকা থেকে সমস্ত কিছু গুটিয়ে এখানে একটা বড় বাংলো বানিয়ে থাকতে শুরু করে। তার তেমন কোনো শত্রু ছিল না, উল্টে আশেপাশের মানুষজনদেরকে কম বেশি কিন্তু অনেক সময় সে হেল্পও করেছে। তো সেই ক্ষেত্রে তার কোনো শত্রু আছে এটা বলাও যাচ্ছে না। আবার উল্টো দিকে পুলিশ ভাবছে যে যেহেতু ভাস্কর এই এরিয়ার মধ্যে একটা ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, সেহেতু তার বাড়ির উপর তার উপর হয়তো কারোর কুনজর পড়ে গেছে, সে হয়তো ডাকাতি করতে এসেছে, কিন্তু কোনোভাবে এই ডাকাতির সময় ভাস্কর জেগে যায়, সে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় হয়তো তার চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন তারপর তাকে মেরে তার বিছানাতেই তাকে রেখে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু পুলিশ এখন এক এক করে ক্যালকুলেট করা শুরু করছে। এবার পুলিশ তদন্তে এটুকু জানতে পারে যে ঘর থেকে 10,000 টাকা মতন ক্যাশ, একটা সোনার চেন আর আরেকটা ল্যাপটপ গায়েব হয়েছে। ভাবতে শুরু করে ওই ল্যাপটপে এমন কিছু ছিল কি যার জন্য এই ভাস্করকে খুন হতে হলো, সেই ব্যাপারটাও তদন্ত সাপেক্ষ। এবার ময়না তদন্তের রিপোর্টের জন্য পুলিশ ওয়েট করছে। ভাস্করের যে বৌমা আছে শেরিন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কোথাও না কোথাও একটু সন্দেহ হয়। তার ব্যাপারে জানার জন্য পুলিশ ওই ফ্যামিলির যতগুলো ফোন ছিল প্রত্যেকটা কল ডিটেল, কল লোকেশন তারা চেক করা শুরু করে এবং সেই চেক করতেই এই শেরিনের যে কল ডিটেল আছে সেটাতে অনেক কিছু চমকে দেওয়ার মতন পুলিশ পায়। ঠিক তার আগের দিন সে এক ব্যক্তির সাথে কম করেও হলেও 55 বার কথা বলেছে। এবার এই 55 বার কথা বলা মানুষটা হচ্ছে বাসিত আলী। এবার এই বাসিত আলী সে কোথায়, সে কি করে, সেই ব্যাপারে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে এবং খোঁজাখুঁজি করে তারা জানতে পারে যে বাসিত আলী
আগের দিন রাত্রেবেলা থেকে গায়েব আছে। ভাস্করের প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করে তারা একটা জিনিস জানতে পারে যে লাস্ট কয়েক মাসে ওই বাড়িতে অনেক আননোন পুরুষ মানুষের আনাগোনা ছিল এবং যেদিন রাতে এই সমস্ত ঘটনা ঘটেছে সেই দিনও কারোর আসা যাওয়ার ব্যাপারটা তারা অনুভব করেছে, কিন্তু রাত্রেবেলা অন্ধকার চারিদিকে তারা কি আর বাইরে বেরিয়ে সেসব দেখতে যাবে? এই ঘটনা ঘটার ঠিক দুদিন পর শেরিনের রুম থেকে একটা রিং পায় পুলিশ এবং সেই রিংয়ে লেখা ছিল S&B ফরএভার। এবার পুলিশ এখানে এই রিংটা দেখে যখন শেরিনকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই রিংটা কে গিফট করেছে, সে বলে আমার হাজব্যান্ড বিনু গিফট করেছে। পুলিশ ভাবে হ্যাঁ, এস মানে শেরিন, বি মানে বিনু, কিন্তু পুলিশের ভাবতেই আর একজনের নাম মনে পড়ে যায়, সেটা হচ্ছে বাসিত আলী। এটা কি বি মানে বাসিত হবে? পুলিশ কনফিউজড। পুলিশ এবার বিনুর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। বিনু সে ডিসেবল মানুষ, সে হাঁটতে চলতে পারে না, তার ছোটবেলায় পোলিও হয়েছিল, সেই কারণে সে সবসময় হুইল চেয়ারে সমস্ত জায়গায় যায়। তো সেই বিনুকে জিজ্ঞাসা করলে সে বলে যে রাত্রেবেলা ওই 8:30 কি 9:45 সময় খাওয়া দাওয়া শেষ করে আমাকে শেরিন উপরে পাঠিয়ে দেয় আমার মেয়ে ঐশ্বরিয়ার সাথে। ঐশ্বরিয়ার সাথে আমি এই রুমেই ঘুমাচ্ছিলাম। এবার তারপরে কি হয়েছে সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। পুলিশ তাকে খুব একটা প্রেশার দিয়ে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। তাদের সমস্ত কিছু জিজ্ঞাসার পয়েন্ট চলে যায় শেরিনের উপর। শেরিনকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার ফোন থেকে এতবার ঠিক খুনের দিন কেন এতগুলো কল এই বাসিত আলীকে গেছে, তখন শেরিন প্রথমে তো কিছু বলতে চায়নি, তারপর বলে যে না, বাসিতের সাথে আমার পরিচয় ছিল, আমাদের অর্কুটে টুকটাক কথাবার্তা হয়েছে, দ্যাটস অল, আর কিছু নাই, এই কারণেই কল করেছিলাম। পুলিশ তখন ভাবে যে না, ডাল মে কুচ কালা হে। তারা প্রথমবার শেরিনের কাছ থেকে অনলাইনে কথা বলা কারোর সাথে এই ব্যাপারটা জানতে পেরেছে এবং সেই সময়কার সব থেকে ফেমাস সোশ্যাল মিডিয়া সাইট ছিল অর্কুট। ফেসবুক, গুগল, ইউটিউব, এই যত সার্চ ইঞ্জিন আছে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আছে, তাদেরও একটা পূর্বসূরি ছিল এবং সেই পূর্বসূরির মধ্যে সব থেকে ফেমাস ছিল অর্কুটে। শেরিনের অর্কুট অ্যাকাউন্টের নাম ছিল শেরি অ্যাঞ্জেল এবং সেই শেরি অ্যাঞ্জেলের অ্যাকাউন্ট থেকে শেরিন যে কর্মকাণ্ড করেছে সেটা পুলিশ দেখে রীতিমতন অবাক হয়ে যায়। পুলিশ এবার শেরিনকে পলিগ্রাফ টেস্ট করায় এবং সেই পলিগ্রাফ টেস্টে শেরিন বলে আমার দরকার ছিল বুড়োর টাকা এবং বাসিতের ভালোবাসা। পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে যায় এবং পুলিশ বুঝতে পারে যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। নভেম্বরের 14 তারিখ 2014, সাদা একটা স্করপিও, সেটা ট্রেস করতে করতে পুলিশ পৌঁছে যায় গোয়া এবং সেই গোয়া থেকে পুলিশ অ্যারেস্ট করে বাসিত, রশিদ এবং উন্নি বলে এক ব্যক্তিকে। সেই সময় ময়না তদন্তের রিপোর্ট চলে আসে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় যে ভাস্করের যে ফুসফুস আছে তাতে প্রচুর পরিমাণে ক্লোরোফর্ম পাওয়া গেছে এবং তারপরে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার মেইন মৃত্যু হয়েছে শ্বাস বন্ধ হয়ে। এবার শ্বাস বন্ধ হওয়ার পিছনে মেইন কারণ হয়তো তাকে বালিশ চাপা দেওয়া হয়েছে। যখন তার বডিটা পাওয়া গেছিল তার ফেসের উপর বালিশও দেওয়া ছিল। তো এই সমস্ত কিছুতে পুলিশ এবার ইন্টারোগেশন শুরু করে, কিন্তু ইন্টারোগেশনের আগে পুলিশের আরও একটা ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট ছিল, সেটা হচ্ছে দুটো জার্মান শেফার্ড কুকুরের। ভাস্কর প্রচণ্ড কুকুর ভালোবাসত এবং তার বাড়িতে দুটো জার্মান শেফার্ড ছিল। তখন পুলিশ প্রথম ওই বাড়িতে আসে এবং এসে দেখে যে একটা ডাকাতি হয়েছে এবং তার সাথে সাথে তারা এটাও জানতে পারে যে ওই বাড়িতে দুটো জার্মান শেফার্ড কুকুর ছিল। তারা আগের রাতে যে ঘুমিয়েছিল তারপর তাদের আর ঘুমই ভাঙেনি, তারা ডাকেও নি ডাকাত আসলে। তো পুলিশের এখানে সন্দেহ হয়। যখন এই মৃত দুটো কুকুরের ময়না তদন্ত করা হয়, সেই ময়না তদন্তে দেখা যায় যে তাদের পেটে আছে অপাচ্য খাবার এবং সেই খাবারের মধ্যে ছিল মানুষের ইউজ করা ঘুমের ওষুধ। তো এইখানে পুলিশ এটাকেও আরও একটা প্রমাণ নিয়ে শেরিনের সামনে আর বাদ বাকি 3 ক্রিমিনালের সামনে যখন বলে, তাদেরকে 4 জনকে একসাথে
ইন্টারোগেশন শুরু হয় এবং এই ইন্টারোগেশনে পুলিশ সেরিনকে বলে যে একদম প্রথম থেকে প্রত্যেকটা জিনিস শোনাও। সেরিন বলা শুরু করে। সে বলে যে আমার জন্ম হয়েছিল 1980 সালে খুবই একটা গরিব ফ্যামিলিতে। যখন আমার মাত্র 2 বছর বয়স তখন আমার বাবার মৃত্যু হয়ে যায় এবং বাবার মৃত্যুর পর আমার মা বাইরে লেবারের কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছিল। আমার পড়াশুনো অন্যান্য যে কোনো কিছুর জন্য প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছ থেকে হেল্প নিতে হতো। আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে সামান্য একটা মেডিকেল কোনো প্রবলেম হলে অন্যদের কাছ থেকে হাত পাততে হতো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি বুঝতে পারি যে আমার জন্য পড়াশুনোটা অন্তত নয়। সে ড্রপ আউট করে এবং এই ড্রপ আউটের পর সে নানান রকম অড জব করতে থাকে, কিন্তু তার অনেক অ্যাম্বিশন ছিল। তার ইচ্ছা ছিল যে সে একদিন অনেক বড় লোক হবে এবং এই বড় লোক হয়ে সে খুব হ্যাপি থাকবে, তার ফ্যামিলিকেও দেখবে। এর মধ্যেই তার মা অসুস্থ হয়ে পড়ে এবং তার মা অসুস্থ হলে তার চিকিৎসা করানোর জন্য 50 থেকে 1 লাখ টাকার দরকার ছিল। সেই 1 লাখ টাকাটা সে কোনো মতেই জোগাড় করতে পারছিল না। কেউ তাদেরকে ধারও দিচ্ছিল না। সবাই জানে যে তারা কোনোদিনও রিটার্ন করতে পারবে না। সেই সময় এই টাকাটা সে অনেক কষ্টে এক ব্যক্তির কাছ থেকে ধার নেয়, নিয়ে তার মার চিকিৎসা করায়। কিন্তু এরপরে সে যে কাজ বাজ করে ওই টাকাটা শোধ করবে, সে এমন কোনো কাজ করতো না যে নেক্সট কয়েক মাসে 50 থেকে 1 লাখ টাকা সে শোধ করবে। তো সেহেতু তাকে আস্তে আস্তে ভাবতে হয় যে কি করা যায়। এই সময় তার কাছে একটা অফার আসে। কি ছিল সেই অফারটা সেটা জানতে গেলে আমাদের আরও 2জন ব্যক্তির জীবনের অতীতের ব্যাপারে জানতে হবে। প্রথম হচ্ছে সেরিনের শ্বশুর ভাস্কর। এই ভাস্কর কেরালাতে জন্মগ্রহণ করে 1944 সালে। প্রথমে কেরালাতে সে বড় হয়, স্কুলে যায় এবং একটা সময় সে ফিল করে যে কেরালাতে থাকলে তার খুব একটা উন্নতি হবে না। সে বিদেশ যাওয়ার চেষ্টা করতে থাকে এবং একটা সময় তার কাছে সুযোগও আসে, সে আমেরিকায় চলে যায়। আমেরিকায় নিউ ইয়র্কে গিয়ে সে এস্টাবলিশড হওয়ার জন্য অনেক কিছু করতে থাকে। প্রথমে সে ট্যাক্সি চালানো শুরু করে। দীর্ঘদিন ট্যাক্সি চালানোর পর সে কিছু সঞ্চয় করে এবং সেই সঞ্চয়ের পর সে একটা ব্যবসা শুরু করে, একটা ট্রাস্টও শুরু করে। সে কেরালার একটা মেয়েকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে যায়। সে অনেক ধন সম্পত্তি সমস্ত কিছু কামায়। তার 3টে সন্তান হয় এবং 3টে সন্তানের মধ্যে প্রথম 2টো সন্তানকে নিয়ে তার কোনো চিন্তা ছিল না, কিন্তু তৃতীয় যে সন্তান ছিল তার পোলিও হয়ে গেছিল। সে চলাফেরা করতে পারতো না। এই কারণে তার সবসময় একটা হেল্পের দরকার পড়তো এবং অনেক টাকারও দরকার পড়তো। সমস্ত কিছুই ভাস্করের কাছে ছিল, কিন্তু এর মাঝে তার ওয়াইফের মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর সে আমেরিকাতে একদম একা হয়ে পড়ে। সে গোটা ফ্যামিলি নিয়ে চলে আসে কেরালাতে। কেরালাতে একটা প্লট সে কিনে সেখানে একটা বড় বাংলো বানায়। তার বড় 2 ছেলে তারা সমাজে বেশ প্রতিষ্ঠিত হয়ে যায়, ভালো পয়সা করিও ইনকাম করতে থাকে। তারা বিয়েও করে এবং বিয়ের পর তারা ওখান থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে শুরু করে। তার মানে সেই সময় বাড়িতে শুধুমাত্র ভাস্কর এবং ভাস্করের সব থেকে ছোট ছেলে যে পোলিও দ্বারা এফেক্টেড, যার নাম হচ্ছে বিনু, সে আছে। এবার ভাস্কর সে তো একটা বাবা, সে এটাই ভাবে যে যদি কোনোদিনও আমার কিছু হয়ে যায় তাহলে বিনুকে কে দেখবে। সে 2000 সালে আমেরিকা থেকে চলে এসেছিল। 2001 সালে বিনুর জন্য পাত্রী খুঁজতে থাকে, কিন্তু এই বিনুর মতন যে চলাফেরা করতে পারে না, যার পোলিও আছে, তাকে কে বিয়ে করবে। সে অনেক খুঁজতে খুঁজতে একটা গরিব মেয়েকে পায় এবং সেই গরিব মেয়েকে অ্যাপ্রোচ করলে গরিব মেয়ে কিছু শর্ত দেয়। সেই গরিব মেয়েটা ছিল সেরিন। সে প্রথম শর্ত দেয় যে আমার 1 লাখ টাকা মতন লোন নেওয়া আছে, সেটা শোধ করতে হবে। আমরা কোনো পণ দিতে পারবো না। আমাকে আর আপনার ছেলেকে আমেরিকাতে পাঠাতে হবে বেটার লাইফের জন্য এবং আমাদের ফিউচার সিকিউর করার জন্য আপনার সম্পত্তির একটা বড় অংশ দিতে হবে। এই সমস্ত কিছু শুনে ভাস্কর ভাবে যে হ্যাঁ, আমার ছেলে সে তো চলাফেরা করতে পারে না, সে ভালো ইনকাম করতে পারে না, তো সেই ক্ষেত্রে তাকে যে বিয়ে করবে তারও তো একটা সিকিউরিটি চাই। তো সেই সিকিউরিটি হিসেবে সেরিন যা যা জিনিস চেয়েছিল প্রত্যেকটার ডিমান্ড এই ভাস্কর ফুলফিল করে। 2002 সালে ওই সংসারে একটা খুশির বাণী আসে, সেটা হচ্ছে ঐশ্বর্য। সেরিন আর বিনুর সন্তান
এবং সেটা নিয়ে তারা সবাই খুশি ছিল। 2003 সালে ভাস্করের টাকা পয়সার হেল্পে সেরিন এবং বিনু একটা বেটার লাইফের জন্য আমেরিকায় চলে যায়। আমেরিকাতে বিনু একটা ভাতা পেত। কেন সে এই ভাতা পেত? যেহেতু সে চলাফেরা করতে পারতো না, কোনো কাজ করতে পারতো না, সেহেতু সরকার থেকে তাকে একটা ভাতা দেওয়া হতো। সেই ভাতা তাদের আয়ের একটা বড় অংশ ছিল। তার সাথে সাথে একটা গ্রোসারি শপে অ্যাজ এ ক্যাশিয়ার হিসাবে কাজ করতে থাকে। কিন্তু এর মাঝেই না ভাস্করের কাছে অনেক খবর আসতে থাকে যে তার পুত্রবধূ আমেরিকাতে অনেক পর পুরুষের সাথে দেখা গেছে। কিন্তু এই ব্যাপারে ভাস্কর খুব একটা আর কান লাগায়নি, যেহেতু তার ছেলে বিনু সেই ব্যাপারে খুব একটা কিছু বলেনি। কিন্তু 2005-এ একটা ঘটনা ঘটে। যে গ্রোসারি শপে এই বিনু কাজ করছিল সেটা একটা কেরালার লোকেরই ওন করা ছিল। সে একটা সময় হাতে নাতে ধরে ফেলে সেরিনকে $500 চুরি করার সময়। সে পুলিশকে খবর দেয়, পুলিশ তদন্ত শুরু করে এবং এমন একটা সময় চলে এসেছিল যখন তাদের উপর ক্রিমিনাল চার্জেস দেওয়া হবে। ভাস্কর অনেক সোর্স লাগিয়ে দুজনকে আবার ভারতে নিয়ে আসে। কিন্তু এই ভারতে আসার পর সেরিন টোটালি চেঞ্জ হয়ে যায়। যে বৌমাকে ভাস্কর বাড়িতে নিয়ে এসেছিল এ যেন তার এক উল্টো রূপ। সেরিন গ্রামে একটা বাড়ির মধ্যে বন্দি হিসাবে কোনোভাবেই থাকতে চাইছিল না। সে বারবার প্রতিবেশীদের এটাই বলছিল যে আমি যেন একটা বন্দি দশা কাটাচ্ছি। সে প্রতিবেশীদের কাছ থেকে নানান রকম এদিক সেদিকের কথা বলে তার শ্বশুরের নামে, তার স্বামীর নামে দুর্নাম করে $3 লাখ ধার নেয়। ধার নেওয়ার পর সেরিন যে সেটা শোধ করবে, সেটা দিয়ে যে সে একটা ব্যবসা খুলবে, সেই সমস্ত কোনো কিছুই সে করেনি। সে ফুর্তি করছিল সেই টাকা দিয়ে, এবং সেই টাকা শেষমেশ শোধ কে করে? অবশ্যই সেরিনের শ্বশুর ভাস্কর। বন্দি দশা থেকে বেরোতে সেরিন হেল্প নেয় ইন্টারনেটের, এবং সেই ইন্টারনেটে সব থেকে পপুলার ওয়েবসাইট ছিল অর্কুট। সে অর্কুটে একটা অ্যাকাউন্ট খোলে। তার রিয়েল নাম দিয়ে সে কিন্তু অ্যাকাউন্ট খোলেনি, সে অ্যাকাউন্ট খোলে টেরি অ্যাঞ্জেল নামের, এবং এই অ্যাকাউন্টের উপর সে রীতিমতন অ্যাডিক্ট হয়ে গেছিল। সে দিনে 8 থেকে 9 ঘন্টা মোবাইলের উপর থাকতো, অর্কুটে এঙ্গেজ থাকতো। সে নিয়ার অ্যাবাউট 500+ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর পুরুষদের মেসেজ করেছিল, এবং প্রত্যেকটা জায়গায় সে কম বেশি ফ্লার্টিং শুরু করতে থাকে। সে পুলিশকে বলে যে আমার একটা স্বাধীন লাইফ চাই, এবং সেই স্বাধীন লাইফে একটা পুরুষ চাই, পুরুষ যার অনেক টাকা আছে, যে আমাকে স্বাধীনতা দেবে এবং যে আমাকে রানীর মতন বানিয়ে রাখবে। পুলিশের চার্জশিটে এটাও লেখা আছে সেরিন দিনে একটা মা ছিল এবং রাত্রেবেলা একটা ফ্লার্টি রাত জাগা পরিতে পরিণত হয়েছিল। এবার তার প্রেম করার পালা। ফার্স্ট প্রেমিক তার কেরালাতে আসার পর ছিল একটা মেকানিক। এই মেকানিক একদিন এই ভাস্করের বাংলো বাড়িতে আসার চেষ্টা করে। ভাস্কর তাকে তাড়িয়ে দেয়, এবং তার সাথে প্রেমটা খুব একটা গাঢ় হয়নি এই সেরিনের। কিন্তু সেরিন যেটা করার সেটা ওই মেকানিকের সাথে করে দিয়েছিল। তো যাই হোক, ভাস্কর কিন্তু একদম লজ্জিত সমাজের সামনে। কিন্তু সেরিন একটুও লজ্জিত না। সে কি ওখানেই থামবে? না, সে আবার অর্কুটের মাধ্যমে একটা আইটি এমপ্লয় তার সাথে কথা বলা শুরু করে, তার সাথে প্রেম করা শুরু করে। যেহেতু বাড়িতে রেস্ট্রিকশন অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছিল, সে অনেক হোটেলে যাওয়া শুরু করে। হোটেলে সেই আইটি এমপ্লয়ির সাথে ভালো করে রিলেশন বানানো শুরু করে। কিন্তু এই সমস্ত হই হুল্লোড় ফুর্তির জন্য পয়সাটা আসছিল কোথা থেকে? সে ব্যবসা শুরু করার নাম নিয়ে যে ধার নিয়েছিল প্রতিবেশীর কাছ থেকে, সেটা 3 লাখ থেকে 5 লাখও হয়ে গেছিল। সেই টাকা দিয়ে সে এই ফুর্তিগুলো করছিল। কিন্তু এই ফুর্তির সমস্ত কিছুরই একটা শেষ পরিণাম হতে চলেছিল। সেটা হচ্ছে এই সেরিনের থার্ড প্রেমিক বাসিত আলী। এই বাসিত আলী আনএমপ্লয়েড ছিল। তার সাথে কথা বলতে বলতে সেরিনের প্রচণ্ড প্রেম হয়ে যায়। বাসিত প্রচণ্ড সাহসী ছিল, প্রচণ্ড ফ্লার্টি ছিল, এবং অনেক রকম বড় বড় স্বপ্ন এই সেরিনকে কিন্তু সে দেখিয়েছিল। সেরিন কয়েক দিনের মধ্যে এই বাসিত আলীকে নিয়ার অ্যাবাউট 200টা এক্সপোজ টাইপের ইমেজ ওই যুগে সেন্ড করে দিয়েছিল। এটা পুলিশ পরে তদন্তে পায়। সেরিন বাসিত আলীর একটা সিক্রেট নাম দিয়েছিল, সেটা হচ্ছে মাই নাইট। নাইট মানে সেই যোদ্ধা নাইটের কথা বলছি। বাসিত বাড়িতে আসতে শুরু করে, এবং এই ব্যাপারে ভাস্কর যখন প্রোটেস্ট করে তখন সেরিন বলে যে এ তো আমার বন্ধু। এরপরে
এই বাসিত আলী শুধুমাত্র একা আসতো না, যাতে কেউ সন্দেহ না করতে পারে, সে আরও 3-4 বন্ধুকে নিয়ে আসতো এবং সেই 3-4 বন্ধুকে নিয়ে তারা একসাথে এক রুমে টাইম কাটাতো। ভাস্কর এই জিনিসটা সহ্য করতে পারছিল না। সে কন্টিনিউয়াস এই সেরিনকে ওয়ার্নিং দিচ্ছিল, প্রতিবেশীরা নানানভাবে অবজেক্টও করছিল। একটা সময় ভাস্কর একদম ক্লান্ত হয়ে যায়। সে ভাবে যে সেরিনকে চেঞ্জ করা যাবে না, তো সে ডিসাইড করে যে সম্পত্তির উইলটা সে বানিয়েছিল সেখানে একটা হিউজ লেভেলের প্রপার্টি কিন্তু এই সেরিন আর বিনুকে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে সেভাবে এটাকে আমার চেঞ্জ করতে হবে, তার কারণ আমার যদি কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি এই লম্পট সেরিন কিন্তু ভোগ করবে। তো সেই ক্ষেত্রে সে 2007 সালে উইল চেঞ্জ করে সেই তার সমস্ত সম্পত্তি তার বড় 2 ছেলেকে দিয়ে দেয় এবং বাদবাকি যত সম্পত্তি আছে সেটা সে বিনুর নামে রাখে, কিন্তু ডাইরেক্টলি বিনুর নামে রাখেনি, তাহলে বিপদ হতে পারে বিনুর, এটা সে বুঝতে পেরে গেছিল। এই কারণে বিনুর নামে একটা ট্রাস্ট বানিয়েছিল, সেই ট্রাস্টে সে টাকা রেখেছিল। তো তার মানে সে কিন্তু ইচ্ছা মতন টাকা নিতে পারবে না, বিনু থাকুক আর না থাকুক। সেদিন একদম জব্দ হয়ে গেছিল। সেভাবে যে এই যে টাকা সাপ্লাইটা ছিল সেটা বন্ধ হচ্ছে, ফিউচারের যে টাকা সাপ্লাই হতো সেটাও কাট করেছে এই ভাস্কর। তো সে বাসিত আলীকে ক্লিয়ারলি বলে যে এই বুড়োকে একটা চরম শিক্ষা দিতে হবে। বাসিত 4 লাখ টাকা দিয়ে রশিদ এবং উন্নি নামের 2 সুপারি কিলারকে ভাড়া করে। পুরো অক্টোবর মাসটা সেরিন আর বাসিত কিভাবে এক্সিকিউট করবে পুরো প্ল্যানটা সেটা এক এক করে খাতাতে নামায়। সেরিন তার যে বাড়ির নিচের তলা ছিল তার যে পুরো নকশা ছিল সেটা বানিয়ে বাসিতকে দেয় যাতে প্ল্যানটা ভালো করে এক্সিকিউট করা যায়। বাসিতের নাম করে সে একটা লোকাল ফার্মাসি থেকে ক্লোরোফর্ম এবং ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে। অক্টোবর এবং নভেম্বরের শুরুতে সেরিন এবং বাসিতের মধ্যে নিয়ার অ্যাবাউট 200 থেকে 250 বার ওভার দ্য ফোন লং কনভারসেশন হয়েছিল। তারা প্ল্যান করে যে এই সমস্ত জিনিসটা এক্সিকিউট করা হবে 2007 নভেম্বরের 7 তারিখ। সেদিন রাত্রেবেলা 8:30টার সময় সবাই মিলে ডিনার করে এবং সেই ডিনারের সময় সেরিনের যে হাজব্যান্ড বিনু তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ সে মিশিয়ে দেয়। বিনু খেয়ে দিয়ে তার ঘরে চলে যায়। ঐশ্বর্যকে বিনুর পাশে ঘুম পাড়িয়ে দেয় এই সেরিন। যেহেতু বিনুর খাবারে ঘুমের ওষুধ ছিল সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সে নিচে এসে সমস্ত কাজকর্ম করে তার শ্বশুরকে বলে যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, তো আমি উপরে ঘুমাতে যাচ্ছি। তখন বাজে রাত 10টা। তার শ্বশুরও তাকে বলে যে হ্যাঁ আমিও শুতে যাচ্ছি। রাত্রেবেলা ঠিক তখন 11টা বাজে। সেরিন বাইরে আসে এবং এসে অল্প একটু খাবার কিচেন থেকে নিয়ে 2 জার্মান শেফার্ড কুকুরকে দেয়। তার মধ্যে ছিল ঘুমের ওষুধ। জার্মান শেফার্ড সেই খাবারটা খাওয়ার খানিকক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে এবং 11:30টার সময় সেরিন বাসিত আলীকে মেসেজ করে যে কুকুর দুটো ঘুমিয়ে পড়েছে আর দরজাটা আমি খুলে রেখেছি। তখন ঠিক ডট 12টা বাজে। সেরিন দোতলা থেকে একতলাতে নামার সিঁড়ির একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। দরজা থেকে 3 জন ব্যক্তিকে সে আসতে দেখছে। একজন ছিল বাসিত, আর একজন ছিল ভেন্নি, আর একজন ছিল রাশিদ। তাদেরকে ফিস ফিস করে সে দেখিয়ে দেয় কোনটা তার শ্বশুর ভাস্করের রুম এবং সেই রুমের দরজাটা হালকা করে খুলে এই বাসিত ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। 25 মিনিট তারা বাইরে ওয়েট করে অ্যান্ড দেন 4 জন মিলে, এবং এই 4 জনে কিন্তু সেরিনও ছিল, তারা সবাই ওই রুমে যায়। সেরিন একটা বালিশ নিয়ে তার শ্বশুরের মুখের উপর চাপা দেয় এবং বাদ বাকিরা তার শ্বশুরের শরীরের উপর একাধিক আঘাত করে। তারপর খানিকটা লঙ্কা গুঁড়ো এই শ্বশুরের চোখে দিয়ে দেয়। মৃত্যু কনফার্ম হয়ে গেছে এটা বুঝতে পেরে ঠিক 12:45 নাগাদ বাসিত, রশিদ এবং উন্নি তারা 3 জন চুপচাপ বেরিয়ে যায়। তারা একটা সাদা স্করপিও ভাড়াতে নিয়েছিল। সেই স্করপিও করে তারা সোজা গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় অ্যান্ড সেরিন আবার ওখান থেকে বেরিয়ে ঘুমাতে চলে যায়। সারা রাত তার ঘুম হয়নি, সে চুপচাপ শুয়েছিল। সকালবেলা ঠিক 6টার সময় সে নাটক শুরু করে। পুলিশ আসে, পুলিশের তদন্তে সমস্ত কিছু বেরিয়ে আসে। পুলিশের সামনে 4 জনই সমস্ত কিছু বলে দেয়। পুলিশ চার্জশিট পেশ করে 89 ডেজের মাথায়। এই কেসে পুলিশের কাছে সবথেকে বড় হাতিয়ার ছিল 90 জন মতন প্রত্যক্ষদর্শী। তার শ্বশুরের উইল, যেখানে তার শ্বশুর অলরেডি লিখেই গেছিল যে আমার
বিপদ হতে পারে এবং আমার বিপদের পিছনে হয়তো সব থেকে বড় দায়ী হবে আমার বৌমা শেরিন। তারপর শেরিনের যে হাজব্যান্ড আছে বিনু, সেও তার ওয়াইফের যে কর্মকাণ্ড আছে সেটার ব্যাপারে কম বেশি জানতো। সে একটা কথাই কোর্টে বলে যে আই লাভ শেরিন, কিন্তু সে এটা কি করলো? পলিগ্রাফ টেস্টে শেরিন সমস্ত কিছু স্বীকার করে নেয় এবং সেখানে সে ক্লিয়ারলি বলে যে আমি ওই বুড়োটাকে মেরে একটা ফ্রি লাইফ বাঁচতে চেয়েছিলাম, আমার দরকার ছিল পুরো টাকা আর বাসিরের প্রেম। দেশের বিপক্ষে এই কেসে মাত্র একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে শেরিনের স্টেটমেন্ট। শেরিন একটা কথা কোর্টে গিয়ে বলে যে বাসিত আমাকে সমস্ত কিছু প্রেশার দিয়ে করিয়েছে, কিন্তু পুলিশ 1 বাই 1 সমস্ত কিছু প্রমাণ করে দেয় যে সমস্ত কিছু এই শেরিনই প্ল্যান করে করেছিল এবং শেরিনের কথাই এই কর্মকাণ্ডটা করা হয়েছে। এখানে বাসিত এবং বাদবাকি যে দুজন আছে তারা শুধু বোর্ডে 2010-এর জুন মাসের 11 তারিখ এই 4 জনকেই আজীবন কারাবাস শোনানো হয়, কিন্তু এই আজীবন কারাবাসের মধ্যে শেরিনকে দেওয়া হয় 3টে কনসিকিউটিভ আজীবন কারাবাস। তার মানে সে কোনোদিনও আর বাইরে বেরোতে পারবে না। আর বাদবাকি 3 জনকে দেওয়া হয় 2টো করে আজীবন কারাবাস, তারাও আর কোনোদিনও বেরোতে পারবে না। সবাই খুশি ছিল। তারপর শেরিনের তরফ থেকে হাইকোর্ট যাওয়া হয়, সেখানেও এইটাকেই আপহোল্ড করা হয়। সুপ্রিম কোর্ট যাওয়া হয়, সেখানেও এই সাজাটাকেই আপহোল্ড করা হয়। তো জেলে যাওয়ার পর থেকে শেরিন সে একদম অন্যরকম হয়ে গেছিল। সে ফাইট করতে থাকে। জেলে তার কাছ থেকে কোনো ফোন পাওয়া যায়, তাকে নাকি এক্সট্রা ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে, তার সাথে নাকি একটা মিনিস্টারও মিট করতে আসতো। এবার সেই মিনিস্টার কে ছিল সেটা কোথাও পাবলিকলি বলা হয়নি, কিন্তু সেই মিনিস্টারকে নাকি নানান রকমভাবে এই শেরিন নিজের কবজায় রেখেছিল। এবার কি দিয়ে কবজায় রেখেছিল সেটা আমার আর খোলাখুলিভাবে বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে শেরিনের কাছে মেকআপ কিট পর্যন্ত ছিল। আচ্ছা, একটা কয়েদিকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তার কাছে মেকআপ কিট কেন আছে? সে কার জন্য মেকআপ করতো? কাকে সুন্দর দেখাতে হতো তাকে? তার কাছে আলাদা ইউনিফর্ম ছিল। জেলের তো একটা ইউনিফর্ম থাকে, কিন্তু সেই ইউনিফর্মগুলো সে পরতো না, সে আলাদা ড্রেস পরতো। তার জন্য বাইরে থেকে খাবার আসতো। এই ভিভিআইপি ট্রিটমেন্ট কোনো জেলে বন্দি থাকা কোনো পলিটিক্যাল বন্দিরও তো এরকম হয় না, তাকেও তো অনেক অত্যাচার ফেস করতে হয়। এই কারণে জেলের বাদবাকি কয়েদিরা তাকে একদমই পছন্দ করতো না। সে একদিকে এত বেইল পেত, তার এত ফ্যাসিলিটি। 2010 থেকে 2025-এর জুলাই পর্যন্ত সে কিন্তু জেলেই বন্দি ছিল। তার বাদবাকি 3 সঙ্গী তারাও কিন্তু জেলে বন্দি ছিল। মাঝে একটা রেকর্ড এই শেরিন বানিয়ে ফেলে, সেটা হচ্ছে সে হয়ে যায় কেরালার এমন এক কয়েদি যে সব থেকে বেশি বেইল পেয়ে জেলের বাইরে ছিল। সেটা হচ্ছে 500 দিন। অন্য কোনো কয়েদির সাথে হয়নি। তো বেইল কেন পেত? তার মেয়েকে দেখিয়ে। সে বলতো যে আমার মেয়ে ছোট আছে, তাকে দেখাশোনার দায়িত্ব আমার আছে, তো সেই কারণে আমার বেলের দরকার আছে। আর কোর্ট কেন কি জানে বেল দিয়েও দিত। এবার এই ঘটনায় সব থেকে বড় টুইস্ট আসতে চলেছিল। 2024-এর অগস্টের 8 তারিখে কেরালায় একটা ক্যাবিনেট মিটিং হয় এবং সেই মিটিংয়ে একটা জিনিস ডিসাইড করা হয় যে কিছু ইনমেট যারা অনেক দিন ধরে জেলে বন্দি আছে তাদেরকে এবার ছেড়ে দেওয়া হবে। তার মধ্যে একটা নাম ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে শেরিন। জিনিসটা ক্যাবিনেটের কাছে কারা পাঠিয়েছিল? সেটা হচ্ছে জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষ বলে যে এই শেরিন নাকি খুব চেঞ্জ হয়ে গেছে, সে নাকি খুব ভালো হয়ে গেছে, তার বিহেভিয়ার এত ভালো হয়ে গেছে, সে একটা মা, যেহেতু সে একটা মেয়ে, এই কারণে তার উপর একটা কনসেশন চলে। 25শে জানুয়ারি মাসে আবারও একটা ক্যাবিনেট মিটিং হয়, সেখানে এটা কনফার্মেশন দিয়ে দেওয়া হয়। এরপর একটা লেটার গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গভর্নর সাইন করলেই এই শেরিন বেরিয়ে যাবে। গভর্নর 2 মাস এটাকে রেসপন্ড করে না, কিন্তু শেষমেশ 1 লাখ টাকার বন্ড দিয়ে জুলাইয়ের 15, 2025 শেরিন মুক্তি পায়। তার ফ্যামিলি থেকে তার বোন আসে তাকে রিসিভ করতে। তারা দুজন খুব হ্যাপি। তারা একটা আত্মীয়র বাড়িতে ওঠে। কিন্তু এই মুক্তির আগেও শেরিন নাকি বদলে গেছিল। কিন্তু তার বদলানো যদি এতই ভালো হয়, তাহলে তার কয়েকদিন আগে কেন সে জেলের মধ্যে মারপিট করেছিল অন্যান্য কয়েদিদের সাথে? কোশ্চেন অনেক উঠে আসে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে এই কেসটা, সবাই বিরোধ করতে থাকে। কিন্তু বিরোধ করে লাভ কী হবে? সরকার থেকেই তো এই শেরিনকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কেন? সে খুব ভালো হয়ে গেছিল, সে একটা মা, সে একটা মেয়ে। এই কারণে দোষ করলে তাকে জেল থেকে ছেড়ে দেওয়াই যেতে পারে 10-15 বছর পর, সে যত বড়ই হিনিয়াস ক্রাইম হোক না কেন। উল্টো দিকে
এই যে বাসিত আলী ছিল, তার 2 যে মেম্বার ছিল যারা সবাই মিলে খুনটা করেছিল, তারা কিন্তু স্টিল জেলে আছে। 2015 সালে সেরিনের হাজব্যান্ড বিনু এবং সেরিনের মেয়ে ঐশ্বরিয়া তারা আমেরিকাতে চলে যায়। নিউ ইয়র্কে তারা সেটেলড হয়ে যায়। ঐশ্বরিয়া পড়াশুনো শুরু করে বিজনেস নিয়ে। ঐশ্বরিয়া বড় হয়ে গেছে, তার বয়স এখন 23 বছর। সে ছোটখাটো জবও শুরু করেছে। কিন্তু এখানে আরও একটা টুইস্ট আছে। ঐশ্বরিয়ার সাথে তার মা সেরিনের বন্ডিংটা কিন্তু এখনো ভালো আছে। জেল থেকে বেরোনোর জন্য সেরিনের মাকে যে 1 লাখ টাকার একটা ডিপোজিট করতে হতো, সেটা কিন্তু কে দেয়? অবশ্যই এই ঐশ্বরিয়া দেয়। সেরিন জেলে থাকার সময় সেলাই করা শিখেছিল। আপাতত সে আনএমপ্লয়েড আছে এবং সেলাই নিয়ে সে কিছু একটা করবে বলে ভাবছে। আর এইদিকে তার মেয়ে কিন্তু তাকে সাপোর্ট করে। 2018 সালে বিনু আবার একটা কেরালার মেয়েকে বিয়ে করে এবং সে সুখে নাকি সংসার করছে। ঘটনার শেষে আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রেখে যাব। দাদুর টাকায় ঐশ্বরিয়া, তার মা বাবা, গোটা ফ্যামিলি ভালো করে বাঁচলো। তারা এখন আমেরিকাতে, হয়তো তাদের দাদুর জন্য। দাদু না থাকলে তাদের হয়তো কোনো একটা ভালো লাইফ হতো না। কিন্তু সেই দাদুকে ঐশ্বরিয়ার মাই মারল। কিন্তু ঐশ্বরিয়া তার মায়ের সাথে এখন খুব ভালো সম্পর্ক রাখছে। হয়তো একটা সময় তার মাকে আমেরিকাতে নিয়ে যাবে এবং ওখানে একটা ভালো লাইফ দেবে। তো এই ক্ষেত্রে আপনারা কি ঐশ্বরিয়াকে সাপোর্ট করছেন? ঐশ্বরিয়া কি ঠিক করেছে নাকি সে ভুল করেছে? এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।